পিকআপ অটোরিকশা সংঘর্ষে কিশোরী সহ নিহত 4। এদিকে আইভি দেশ থেকে নিষেধাজ্ঞা। জানাবো 16 ডিসেম্বর বড় কর্মসূচির পরিকল্পনা বিএনপির। আওয়ামী সরকার যেন ক্ষমতা আসতে না পারে বললেন খায়রুল কবির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিকআপ অটোরিকশা সংঘর্ষে কিশোরী সহ নিহত 4। শেরপুরের নকলায় পিকআপ সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে কিশোরী সহ 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় 3 জন আহত হয়েছেন। দুপুর 12টার দিকে ময়মনসিংহ শেরপুর আঞ্চলিক সড়কের নকলা উপজেলার পাইসকা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নেত্রকোনায় পূর্বধলা উপজেলার লাউদানা এলাকার উম্মে সালমা তার 2 মেয়ে ও শিশুপুত্রকে নিয়ে 2 দিন আগে শেরপুরে এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন। ময়মনসিংহের উদ্দেশ্যে সিএনজি যোগে রওনা হন। এ সময় সিএনজিতে অন্যান্য যাত্রী ওঠেন। দুপুর 12:30টার দিকে নকলার গড়েরগাঁও থেকে পাইসকা বাইপাস হয়ে ময়মনসিংহ শেরপুর সড়কে ওঠার সময় দ্রুত বেগে আসা ময়মনসিংহ শেরপুরগামী একটি পিকআপ ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান তায়েবা ও তাজেন মিয়া। এ সময় সিএনজি চালক সহ অন্যান্য যাত্রীরা আহত হলে স্থানীয়রা নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহে নেওয়ার সময় প্রতিমধ্যে সুবিনা বেগম ও আলাল উদ্দিন মারা যান। বাকিরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নকলা থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, পিকআপের চালক পলাতক রয়েছেন। ঘটনাস্থল থেকে সিএনজি ও পিকআপটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইভি দেশ থেকে নিষেধাজ্ঞা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। আদালত সূত্র জানায়, সম্প্রতি ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। গত 6 নভেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ নিয়ামুল হাওসান গাজী আইভি দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে বলে, আদালত সূত্রে জানা গেছে, আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম দুর্নীতির মধ্যে অর্থ আত্মসাৎ করে নিজের ও পরিবারের সদস্যদের নামে অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। 16 ডিসেম্বর বড় কর্মসূচির পরিকল্পনা বিএনপির। নির্বাচনী রোডম্যাপের দাবি আরো জোরালো করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র প্রতিহত করতে এবার দেশ সাংগঠনিক বিভাগে বড় সমাবেশের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী মাস থেকে এসব সমাবেশ শুরু হতে পারে। এ নিয়ে শিগগিরই সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সেখানে সমাবেশের তারিখ নির্ধারণ ও তা সফলে টিম গঠন করা হবে। এছাড়া নির্বাচন ইস্যু এবং জাতীয় ঐকমত্যের প্রশ্নে যাতে জামায়াতে ইসলামের সঙ্গে কোনো মনোমালিন্য কিংবা দূরত্ব তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে বৈঠকে তাগিদ দিয়েছে কয়েকজন নেতা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, কুমিল্লা, ফরিদপুর বিভাগীয় শহরের সমাবেশ হবে। ঢাকা অথবা চট্টগ্রাম দিয়ে বিভাগীয় সমাবেশ শুরু করার কথা ভাবছে বিএনপি। ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল বলেন, ঐতিহাসিক সফল র্যালি করার মাধ্যমে ঢাকা সহ সারা দেশের নেতাকর্মীরা এখন অনেক উজ্জীবিত। এবার র্যালির ব্যাপক সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। দলমত নির্বিশেষে সাধারণ জনগণের শহীদ জিয়াউর রহমানের প্রতি যে সম্মান ও ভালোবাসা তা প্রমাণ করেছে এবারের র্যালিতে অংশগ্রহণের মাধ্যমে। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন সাংগঠনিক কাজগুলো আরো সুচারুরূপে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। এক্ষেত্রে নতুন কিছু কর্মসূচি আসবে। অন্তর্বর্তী সরকার মেয়াদের 3 মাসের নির্বাচনী রোডম্যাপের বিষয়টি স্পষ্ট না করায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে বিএনপি। অন্যথায় আগামী বছরের মার্চ এপ্রিলের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে সোচ্চার হবে দলটি। গত 4 নভেম্বর অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিএনপি নেতারা মনে করেছেন, রাষ্ট্র কাঠামো সংস্কার এবং নির্বাচনী প্রক্রিয়া দুটি সমান্তরালভাবে চলা উচিত। এজন্য সরকারকে অবিলম্বে একটি রোডম্যাপ দিয়ে সামনে এগোনো দরকার। যতদিন পর্যন্ত এই রোডম্যাপ দেওয়া না হবে ততদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার যে শঙ্কা রয়েছে সেটা কাটবে না। তারা বলেছেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাচ্ছে এবং এই সহযোগিতা অব্যাহত থাকবে। তবে সরকারের সব কার্যক্রমের ফোকাস হওয়া উচিত নির্বাচন। ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নানা ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই নির্বাচন নিয়ে জনমনে বিভিন্ন
সময় যে শঙ্কা তৈরি হয়েছে সেটা কাটাতে এই সরকারকে দ্রুত রোডম্যাপ দিয়ে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ঢোকা দরকার। স্থায়ী কমিটির বৈঠকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত শুক্রবার রাজধানী ঢাকায় অনুষ্ঠিত বিএনপির বর্ণাঢ্য র্যালির মূল্যায়ন করেন তারা বলেন, ঢাকায় যে র্যালি হয়েছে বিএনপি বিবেচনায় সেটা সর্বকালের সর্ববৃহৎ র্যালি, যেটা নয়াপল্টন থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। কয়েক লাখ লোকের অংশগ্রহণে এই র্যালির মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। সুতরাং বিএনপিকে বাইরে রেখে কিংবা এড়িয়ে কোনো কিছু করা যাবে না। তাছাড়া বিএনপি এই অন্তর্বর্তী সরকারের বড় সহযোগী এবং সহায়ক শক্তি, তাই বিএনপির সঙ্গে আলোচনা করেই সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। বিএনপি মনে করেছে বিদ্যমান পরিস্থিতিতে ফ্যাসিবাদী ষড়যন্ত্র মোকাবেলা এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, এই দুই ইস্যুতে মাঠের কর্মসূচি অব্যাহত রাখতে হবে। সেই ভাবনা থেকে এবার 10 সাংগঠনিক বিভাগে বড় সমাবেশ করার চিন্তা ভাবনা করছে দলটি। এছাড়া মহান বিজয় দিবস ঘিরেও বড় শোডাউনের পরিকল্পনা রয়েছে বিএনপি, তাই আগামী 16 ডিসেম্বর ঢাকায় আরেকটি বড় র্যালি করবে দলটি। বৈঠকে সরকারের উপদেষ্টা পরিষদের সম্প্রতি 3 জনের অন্তর্ভুক্তি নিয়েও আলোচনা হয়েছে। বিএনপি নেতারা অভিমত দেন, এদের মধ্যে 2 জনকে নিয়ে নানা মহলে বিতর্ক তৈরি হয়েছে। ইতোমধ্যে ছাত্র জনতা এটা নিয়ে প্রশ্ন তুলেছে এবং তারা আন্দোলন করছে। এই নিয়োগ নিয়ে তারাও বিস্মিত। যথেষ্ট যাচাই বাছাই ও চিন্তা ভাবনা করে এদের নিয়োগ দিলে এই বিতর্ক সৃষ্টি হতো না। তাই সরকারের উচিত যথাসম্ভব বিতর্ক এড়িয়ে সামনে অগ্রসর হওয়া, বিতর্কিত কাউকে সরকারে না রাখা এবং ভালোভাবে খোঁজ খবর করে দায়িত্বে নিয়ে আসা। এর আগে সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করার প্রশ্ন তুলে তার পদত্যাগ দাবি করেছিল বিএনপি। দলটির অভিমত, তিনি ছিলেন প্রশাসনের বিতর্কিত কর্মকর্তা। আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা নিয়োগের পর তাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। এরপর গত রোববার তাকে সেখানে থেকে সরিয়ে খাদ্য উপদেষ্টা করা হয়। বিএনপি মনে করে এটি বিতর্কের ফল। বৈঠকে দলের কেউ কেউ বিএনপি জামাতের সম্পর্ক নিয়ে অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, জামাতের সঙ্গে বিএনপির বরাবরই তো কোনো দ্বন্দ্ব ছিল না। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনে তারা একই সঙ্গে আন্দোলন করেছে। 2022 সালে 10 ডিসেম্বর ঢাকা বিএনপির বিভাগীয় গণসমাবেশে আগের দিন এক অনানুষ্ঠানিক সভায় শরিকদের ডেকে তৎকালীন 20 দলীয় জোট ভেঙে দেওয়া হয়। জোট ভেঙে দেওয়ার পরও জামায়াতের সঙ্গে বিএনপির যোগাযোগ ছিল। 10 দফা দাবিতে ওই বছর ডিসেম্বর থেকে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলন শুরু হয়। শুরুতে জামায়াত দুটি কর্মসূচি যুগপৎভাবে পালন করলেও পরে দলটি নিজস্ব কর্মসূচি নিয়ে আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ছিল। এখন 5ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসন ও মাঠ প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদগুলোকে পদায়ন নিয়ে বিভিন্ন পর্যায়ে নানা আলোচনা হচ্ছে, যেটাতে দল দুটির মধ্যে এক ধরনের মতদ্বৈততা তৈরি হচ্ছে বলে অনেকে মনে করছেন। এক্ষেত্রে জামায়াত বিএনপিকে প্রতিদ্বন্দ্বী ভাবছে কিনা সে প্রশ্ন সামনে আসছে। এমন প্রেক্ষাপটে জামায়াতের সঙ্গে যাতে কোনো দূরত্ব তৈরি না হয় সেদিকে খেয়াল রাখা উচিত বলে বৈঠকে অভিমত দেন বিএনপির কয়েকজন নেতা। তারা বলেন, বিশেষ করে নির্বাচন ইস্যু এবং জাতীয় ঐক্যমতের প্রশ্নে যাতে কোনো মনোমালিন্য কিংবা দূরত্ব তৈরি না হয় সেদিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার। এজন্য জামায়াতের সঙ্গে অনানুষ্ঠানিক কিংবা আনুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রাখার তাগিদ দেন নেতারা। আওয়ামী সরকার যেন ক্ষমতা আসতে না পারে, বললেন খায়রুল কবির। দ্রুত সময়ে একটি স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়ে বিএনপি যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, শেখের বেটি নাকি পালায় না। আজ কোথায় তিনি? নিজ দলের কর্মীদের রেখে হাসিনা পালালেও তাদের দোসররা এখনো পালাননি। তারা এখনো দিবা স্বপ্ন দেখছেন তারা আবার ক্ষমতা আসবেন। সবাই সতর্ক থাকুন, বাংলাদেশে যেন আর কোনোদিন মাফিয়া সরকার ক্ষমতা আসতে না পারে। দীর্ঘ 16 বছর শ্বাসরুদ্ধকর ভয়ভীতি দেখিয়ে বিএনপিকে কোণঠাসা করার পাশাপাশি ধ্বংস করার চেষ্টা করেছিল শেখ হাসিনা। ছাত্র জনতার আন্দোলনে দেশে পুনরায় কথা বলার সুযোগ তৈরি হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।